নৌসিন, কেমন আছো? হ্যাঁ না বা, ভালো আছো? জি স্যার। ক্লাস করো না কেন? আজকে তো প্রথম ক্লাস আইলা মনে হয়। নওশীন, তোমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেটা তো ছিল রেওয়া মিলের অ্যাসাইনমেন্ট। রেওয়া মিল তো পারো না তোমরা? নওশীন, মোমো আসছো? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। অ্যাসাইনমেন্ট দেখছো? তোমাদের অ্যাসাইনমেন্ট, দশম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। না স্যার দেখি নাই, অ্যাকাউন্টিং আছে এবার। এখনো দেখোই নেই? স্যার আগেরটাই এখনো শেষ হয় নাই আমার। হ্যাঁ, অ্যাকাউন্টিং আছে এবং অ্যাকাউন্টিং এ আছে রেওয়া মিল, ভুল সংশোধনী রেওয়া মিল। দেখো, চেষ্টা করো, দেখো পারো কিনা। আমি গ নাম্বারের যে প্রশ্নটা আছে থিওরি, সেই প্রশ্নটা তোমাদেরকে হেল্প করবো না। ক খ আগে দেখো নিজেরা পারো কিনা, না পারলে ওইটাও হেল্প করব, সমস্যা নেই। আগে দেখো নিজেরা পারো কিনা। আগে আগে যে অ্যাসাইনমেন্ট যেটা আছে মার্কেটিং আর ম্যানেজমেন্ট, আগে ওটা ঠিক শেষ করো। ওকে স্যার। ওকে, ফাইন। তো দেখো, আমরা এখনকার ক্লাসে কোম্পানির আর্থিক বিবরণী শুরু করেছিলাম। তো তোমাদের সামনে একটা উদ্দীপক আমি দিয়েছি, উদ্দীপকটা একটু ভালো করে দেখো। উদ্দীপকে শুরু হয়েছে রেওয়া মিল এখানে মোট লাভ দিয়ে। মোট লাভ দিয়ে শুরু হয়েছে, মানে হচ্ছে বিশদ আয় বিবরণের একটা অংশ এখানে করা আছে, মানে মোট লাভ পর্যন্ত করা আছে। এটা খেয়াল রাখবা, যদি কোনো অঙ্কে মোট লাভ দিয়ে রেওয়া মিল শুরু হয়, তাহলে মোট লাভ পর্যন্ত যত আইটেম আছে, যেমন প্রারম্ভিক মজুত পণ্য, ক্রয়, তারপরে প্রত্যক্ষ ব্যয়, এগুলো আর রেওয়া মিলে থাকতে পারে না। কারণ যেগুলো আলোকে মোট লাভ বের হয়, সেই হিসাবে উদ্বৃত্ত গুলো আর রেওয়া মিলে থাকে না। দেখো, এখানে একটা মজুত পণ্য লেখা আছে মোট লাভের পরে। বলতো মোহাম্মদ, এই মজুত পণ্যটা কোন মজুত পণ্য? স্যার প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য। অন্যদা কি মনে করো? নওশীন, এটা কোন মজুত পণ্য? প্রারম্ভিক মজুত পণ্য। জান্নাতুল, জি স্যার। এই যে মজুত পণ্য লেখা, এটা কোন মজুত পণ্য? স্যার প্রারম্ভিক মজুত পণ্য। কেন প্রারম্ভিক, কেন না এরকম স্যার, মনে এটা হলো? সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য কেন? স্যার কারণ প্রারম্ভিক মজুত পণ্য তো একবার ইসেতে গেছে বিশদ আয় বিবরণীতে। হ্যাঁ, ভেরি গুড মোমো।
যেহেতু একটু আগে বলেছেন মোট লাভ দেওয়া আছে, করা আছে, তো যদি মোট লাভ করা থাকে তাহলে মোট লাভের মধ্যে কিন্তু প্রারম্ভিক মজুত পণ্য হিসাবভুক্ত হয়ে গেছে। সুতরাং এখানে যে মজুত পণ্যটা দেওয়া আছে এটা হচ্ছে সমাপনী মজুত পণ্য, এটা প্রারম্ভিক মজুত পণ্য না। কারণ জি স্যার, এখন রেওয়া মিলে আর প্রত্যক্ষ কোনো ব্যয়ের কোনো আইটেম আর থাকতে পারে না। সুতরাং এটা হলো সমাপনী মজুত পণ্য, এটা হলো চলতি সম্পদ। দেখো এরপরে দেওয়া আছে ব্যাংক জমাতিরিক্ত। তাহলে ব্যাংক জমাতিরিক্ত কোথায় যাবে? স্যার দায় পাশে। দায় পাশে, চলতি দায়। 15% লগ্নি। লগ্নি মানে কি? বিনিয়োগ। বিনিয়োগ। লগ্নি মানে হচ্ছে বিনিয়োগ। এখানে রেওয়া মিলের তারিখ দেওয়া আছে 31/12/2017, আর লগ্নির পাশে তারিখ দেওয়া আছে 1/1/2016। তাহলে বলো এখন লগ্নির শোধ হবে কয় মাসের? স্যার 12 মাসের। 12 মাসের। 12 মাসের কেন? কারণ স্যার এই লগ্নিটা তো স্যার আগের বছর নেওয়া হয়েছে, কিন্তু আগের বছরের তো সুদ ধরবো না, আমরা শুধু 2017 সুদটা ধরবো। হ্যাঁ, ভেরি গুড। বলেছি যদি অঙ্কের উপরের তারিখ আর বিনিয়োগের তারিখ, এই দুইটা তারিখের পার্থক্য যদি 1 বছর বা তার বেশি হয় তখন শোধ হবে 1 বছরের। আর এই 2 তারিখের পার্থক্য যদি 1 বছরের কম হয় তাহলে যত মাস হয় তত মাসে সুদ ধরতে হয়। সুতরাং যেহেতু এটা তারিখ আছে 1/1/16, তার মানে 1 বছরের বেশি, তাহলে 1 বছরের বেশি হইলে আমরা সুদ ধরবো এখানে 1 বছরের। ভেরি গুড। বাকিরা কি বুঝছো এই কথাটা? না বা জান্নাতুল, নওশিন, তোমরা কি বুঝছো এই কথাটা যেটা বলেছি এখন? জি স্যার। তাহলে এখানে লগ্নির শোধ হবে 1 বছরের, যত টাকা বের হয়। কলকবজা মানে স্থায়ী সম্পদ, আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। ভাড়া আছে 120%, কেন ভাড়া বকে আছে কয় টাকা বলো দেখি? এখানে ভাড়া বকে আছে কয় টাকা? কমো। স্যার বের কর। বলো। স্যার এখানে তো অগ্রিম হবে না? হ্যাঁ, অগ্রিম হবে, অগ্রিম। ভেরি গুড। এখানে ভাড়া হবে অগ্রিম, কারণ 100% দেওয়ার কথা 120% দেওয়া আছে, তাহলে 20% হবে এখানে অগ্রিম। এটাকে 120 দিয়ে ভাগ হবে আর 20 দিয়ে গুণ করতে হবে, অগ্রিম ভাড়া বাদ যাবে। দেখো এরপরে আছে গবেষণা খরচ। গবেষণা খরচ এটা একটা স্থায়ী সম্পদ। গবেষণা খরচ এটা হলো স্থায়ী সম্পদ, মনে রাখবা। লেখা আছে খরচ, কিন্তু আসলে খরচ না, এটা হলো সম্পদ। অর্থাৎ একটা প্রতিষ্ঠান যখন নতুন কোনো পণ্য উদ্ভব ঘটায়, আবির্ভাব ঘটায় বা তৈরি করে, সৃষ্টি করে, তো সেই সৃষ্টি করার পিছনে তাদের অনেক কিছু গবেষণা করতে হয়। যেমন মনে করো বর্তমান সময়ে করোনা ভাইরাসের টিকা বিভিন্ন বড় বড় কোম্পানি আবিষ্কার করেছে, আর এই আবিষ্কার করার জন্য তাদেরকে অনেক গবেষণা করতে হয়েছে, আর সেই গবেষণা করতে কোটি কোটি টাকা খরচ হয়েছে। সেই কোটি কোটি টাকা গবেষণা করে তারা একটা টিকা আবিষ্কার করেছে, যে টিকা এখন তৈরি করে ওইখান থেকে আবার কোটি কোটি টাকা ব্যবসা করতেছে। তাহলে এটা, এই টিকার মূল পুঁজি কি? গবেষণা খরচ। একবার গবেষণা করে বের করে নিয়েছে এবং এটা সুবিধা ভোগ করবে এখন অনেক দিন, তত বছর করোনা থাকে, এবং করোনা চলে গেলেও টিকার ব্যবসা চলবে। সুতরাং এই জন্য গবেষণা খরচটা হচ্ছে স্থায়ী সম্পদ। বুঝতে পেরেছো মামো? জি স্যার। তাহলে স্থায়ী সম্পদ হিসাবে লিখবা সম্পদ পাশে। ব্যবসায়ের গঠন খরচ, এই নামগুলা একটু ব্যতিক্রম নাম দিয়েছি তাতে তোমাদের। বলো। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, খেয়াল করে শোনো। ব্যবসায়ের গঠন খরচ এই নামটা তোমরা আগে আর পাও নাই, এটা আজকে দিয়েছি, এটা খেয়াল রাখবা। ব্যবসায় গঠন খরচ বলতে বোঝায় প্রাথমিক খরচ।
প্রাথমিক খরচের আরেক নাম হচ্ছে ব্যবসায় গঠন খরচ। এটা হচ্ছে অসমন্বিত ব্যয়। এটা হচ্ছে অসমন্বিত ব্যয়, অর্থাৎ অলিক সম্পদ। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, এটা নিয়ে তোমাদের সাথে অনেকবার কথা বলেছি। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ হচ্ছে যদি হিসাবকালের মাঝামাঝি বা হিসাবকালের মধ্যে চূড়ান্ত লভ্যাংশ দেওয়ার আগে যদি শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ দেওয়া হয়, তাকে বলা হয় অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। এই অন্তর্বর্তীকালীন লভ্যাংশটা কোথায় যাবে বলতে পারবা কেউ? অন্তর্বর্তীকালীন লভ্যাংশটা কোথায় যাবে বলতে পারবা? স্যার সংরক্ষিত আয় বিবরণীতে। হ্যাঁ, সংরক্ষিত আয় বিবরণীতে, ভেরি গুড। এই অন্তর্বর্তীকালীন লভ্যাংশ যাবে সংরক্ষিত আয় বিবরণীতে। দাবিহীন লভ্যাংশ, এটা হচ্ছে চলতি দায়। দাবিহীন লভ্যাংশ, এটা হচ্ছে চলতি দায়। যদি দাবিহীন লভ্যাংশকে অবলোপন করতে বলে, তাহলে সেই অবলোপনটুকু শুধু যাবে সংরক্ষিত আয় বিবরণীতে। যদি দাবিহীন লভ্যাংশকে অবলোপন করতে বলে, অবলোপন করতে বললে সেই অবলোপন যাবে সংরক্ষিত আয় বিবরণীতে। দায় গ্রাহকের কমিশন, এটাকেও বলা হয় অসমন্বিত ব্যয় বা অলিক সম্পদ। দায় গ্রাহক হচ্ছেন তিনি যিনি কোম্পানির শেয়ার বিক্রয়ের জন্য দায় গ্রহণ করেন, অর্থাৎ শেয়ার বিক্রি করে দেওয়ার চুক্তি করেন, দায়িত্ব নেন, আর বেচতে না পারলে তারা নিজেরা কিনে নেন। এরকম যারা কোম্পানির দায় নেই তাদেরকে কমিশন দিতে হয় শেয়ার বিক্রির বিনিময়ে। তো এই দায় গ্রাহকের কমিশনটা, এটা হচ্ছে অলিক সম্পদ। শেয়ার অধিহার, এটাকে বলা হয় মালিকানা সত্ত্ব বা মালিকদের পাওনা। আয়কর ও আয়কর সঞ্চিতি, দেখো আয়কর লেখা আছে 50,000 টাকা, আর এই আয়করের জন্য আগে থেকে সঞ্চিতি রাখা আছে 70,000 টাকা। এই দেওয়া মিলের মধ্যে যে আয়কর আর আয়কর সঞ্চিতি থাকে, এটাকে বলা হয় পুরাতন আয়কর, পুরাতন আয়কর সঞ্চিতি। আর এই দুইটাকেই লিখতে হয় সংরক্ষিত আয় বিবরণীতে। সংরক্ষিত আয় বিবরণীতে মনে রাখবা, যদি আয়কর বড় হয়, আয়কর সঞ্চিতি ছোট হয়, তাহলে আয়কর থেকে আয়কর সঞ্চিতি বাদ যায়। আর যদি আয়কর সঞ্চিতি বড় হয়, আয়কর ছোট হয়, তাহলে আয়কর সঞ্চিতি থেকে আয়কর বাদ যায়। সেটা কোথায়? যোগের মধ্যে। আর আয়কর বড় হলে যাবে বিয়োগের মধ্যে। এটা একটু পরে আমি তোমাদের অঙ্কে দেখাবো। স্যার সঞ্চিতি তো বড়, তাহলে স্যার সঞ্চিতি থেকে আয়কর মাইনাস হবে। আয়কর মাইনাস হবে এবং সেটা যাবে কোথায়? যোগের মধ্যে, আয়ের সাথে। আমি দেখাবো অঙ্কের মধ্যে একটু পরেই। লভ্যাংশ সমতাকরণ তহবিল, এটাও মালিকানা সত্ত্ব, এটাও সঞ্চিতি ও উদ্বৃত্তের মধ্যে যায়। পেনশন তহবিল, এটাও মালিকানা সত্ত্ব। সাধারণ সঞ্চিতি, এটাও মালিকানা সত্ত্ব, সঞ্চিতি ও উদ্বৃত্তের কলামে যায়। শেয়ার মূলধন, প্রতিটি 10 টাকা করে 10 লাখ টাকা শেয়ার মূলধন আছে। বিজ্ঞাপন আছে 1 লাখ টাকা। বেতন আছে 10 মাস। বেতন আছে 10 মাস, বলো তো মোমো, এখানে কি অগ্রিম আছে না বকেয়া আছে? স্যার বকেয়া স্যার 2 মাস আছে। কেমনে বের করবা বকেয়াটা? স্যার 10 দিয়ে ভাগ 2 দিয়ে 2 দিয়ে গুণ, ভেরি গুড। এটাকে 10 দিয়ে ভাগ আর হচ্ছে 2 দিয়ে গুণ, ফাইন। পারবা? অঙ্কটা করতে পারবা মোমো? দেখো এখানে কি চেয়েছে, দেখো 1 জুলাই 2017 তারিখে 20,000 টাকার যন্ত্রপাতি আগুনে পুড়ে গেছে এবং এর জন্য 15,000 টাকা ক্ষতিপূরণ পাওয়া যাবে। কলকাতার উপর 5% অবচয় ধার্য করতে হবে। 1 জুলাই 2017 তারিখে 20,000 টাকার যন্ত্রপাতি আগুনে পুড়ে গেছে এবং এর জন্য 15,000 টাকার ক্ষতিপূরণ পাওয়া যাবে। কলকাতার উপর 5% অবচয় ধার্য করতে হবে। দেখো যন্ত্রপাতি পুড়ে গেছে কয় টাকার? 20,000 20,000। টাকা। কবে পুড়েছে? জুলাই মাসের 1 তারিখে। সেটা
দেখো তো রেওয়া মিলে যে যন্ত্রপাতি দেওয়া আছে, রেওয়া মিলে খেয়াল করে দেখো, কলকবজা রেওয়া মিলে আছে 12 লক্ষ টাকা। বলো তো এই 12 লক্ষ টাকার মধ্যে 20,000 টাকা অন্তর্ভুক্ত আছে নাকি বাদ দেওয়া আছে? আছে। আছে। মোমো কি বলো আছে? স্যার জি আমার স্যার তো আছে। নাই, কারণ স্যার সেটা জুলাই মাসে পড়ছে এন্ড রেওমিল করা হয় 31 তারিখে, তো 31 তারিখে। অবভিয়াসলি বাদ করবে। হ্যাঁ অবশ্যই বাদ দিয়ে করবে, বাদ দেওয়া আছে, সুতরাং অন্তর্ভুক্ত নাই। যদি এখানে লেখা থাকতো যে 20,000 টাকা যন্ত্রপাতি আগুনে পুড়ে গেছে যা হিসাবভুক্ত হয়নি, তখন আমরা বুঝতাম এটা ওইখানে অন্তর্ভুক্ত আছে। যেহেতু এই কথা লেখা নাই, সুতরাং এটা জুলাই মাসে পুড়েছে আর রেওয়ামিল করে ডিসেম্বর মাসে, সুতরাং এটা বাদ দেওয়া আছে। তাহলে আমরা অবচয় ধরার সময় ওই 12 লাখ টাকার অবচয় ধরবো 1 বছরের, আর যে 20,000 টাকা 6 মাস পরে পুড়েছে এই 20,000 টাকার অবচয় ধরবো আমরা 6 মাসের। 20,000 টাকার অবচয় ধরবো 6 মাসের, আর 12 লাখ টাকার অবচয় ধরবো আমরা 1 বছরের। এই হলো আমার অবচয়ের কথা। আর যেহেতু 20,000 টাকার যন্ত্রপাতি পুড়ে গেছে, ক্ষতিপূরণ পাওয়া যাবে 15,000 টাকা। তার মানে বাকি 5,000 টাকা ক্ষতিপূরণ পাওয়া যাবে না, এটা হলো আমার ক্ষতি। এই ক্ষতিটাকে তোমার লিখতে হবে বিশদ আয় বিবরণীতে অপরিচালন ব্যয়ের মধ্যে বিবিধ ক্ষতি নামে লিখবা, বিবিধ ক্ষতি নামে লিখবা। ঠিক আছে, কথা বুঝতে জি পেরেছো? স্যার। আর এই 15,000 টাকা যেটা ক্ষতিপূরণ পাওয়া যাবে মানে এখনো পাওয়া যায় নাই, এটাকে লিখবো আমরা আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ পাশে চলতি সম্পদের মধ্যে বীমা দাবি প্রাপ্য। বীমা দাবি প্রাপ্য। বীমা দাবি প্রাপ্য লিখবা সম্পদ পাশে। বুঝছো? এবার দেখো জি স্যার। 2 নাম্বার সম্বন্ধে লেখা আছে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সহ শেয়ার প্রতি 1 টাকা লভ্যাংশ ঘোষণা করতে হবে। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সহ শেয়ার প্রতি 1 টাকা লভ্যাংশ ঘোষণা করতে হবে। তাহলে 1 টাকা যদি লভ্যাংশ আমরা শেয়ার প্রতি ঘোষণা করি, তখন তোমাকে দেখতে হবে তোমার মোট শেয়ার আছে কয়টা। মোট শেয়ার গুলা দেখে তার উপর ভিত্তি করে তোমাকে এটা ধরতে হবে। তো এখন দেখো এখানে শেয়ার আছে 10 লাখ টাকা মূলধন আছে, এক শেয়ারের দাম আছে, এক শেয়ারের দাম আছে 10 টাকা, এক শেয়ারের দাম আছে 10 টাকা। তাহলে বলো শেয়ারের সংখ্যা কয়টা হবে? স্যার 1 লক্ষ। শেয়ারের সংখ্যা হবে 1 লক্ষ। হ্যাঁ ভেরি গুড, শেয়ারের সংখ্যা হবে 1 লক্ষ টাকা। তো যেহেতু 1 লক্ষ টাকা শেয়ারের সংখ্যা হবে, সুতরাং শেয়ার প্রতি যদি 1 টাকা বলা আছে, তাহলে 1 টাকা করে 1 লক্ষ শেয়ারে 1 লক্ষ টাকা হয় লভ্যাংশ। আর সমন্বয়ে যে লভ্যাংশ ঘোষণা করার কথা বলা থাকে তার নাম হচ্ছে প্রস্তাবিত লভ্যাংশ। এই লভ্যাংশের নাম হচ্ছে প্রস্তাবিত লভ্যাংশ। এখানে একটা জিনিস তোমাদেরকে আমি বলে রাখছি, সেটা হচ্ছে একটু খেয়াল করে দেখো, এটা এই যে আমি লাল মার্ক করেছি, এটার নাম হচ্ছে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। এটার নাম হচ্ছে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। এখানে বলছে শেয়ার প্রতি 1 টাকা লভ্যাংশ, কিন্তু শর্ত হইল অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সহ। শর্তটা কি? অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সহ। যেহেতু অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সহ, সুতরাং এখানে 1 টাকা করে 1 লাখ শেয়ারের লভ্যাংশ হয় 1 লাখ টাকা। 1 টাকা করে লভ্যাংশ হয় 1 লাখ টাকা। এর মধ্যে অন্তর্বর্তীকালীন দেওয়া আছে 40,000 টাকা। তো এটা সহ যদি 1 লাখ টাকা হয়, তার মানে
নতুন করে আমাকে আরো দিতে হবে ৬০,০০০ টাকা। ওই ৬০,০০০ টাকার নাম হবে প্রস্তাবিত লভ্যাংশ। বলো আমার কথাটা বুঝছো না বুঝোনি? স্যার আরেকবার বুঝাবেন? অবশ্যই বুঝাবো। সেটা হচ্ছে দেখো, এখানে আগে এটা খেয়াল করো, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ কত আছে? 40,০০০। 40,000। হ্যাঁ, দেখো সমন্বয় বলছে অন্তর্বর্তী লভ্যাংশ সহ শেয়ার প্রতি 1 টাকা লভ্যাংশ ঘোষণা করতে হবে। এগুলি 1 টাকা লভ্যাংশ ঘোষণা করতে হবে, ঠিক আছে? তো এগুলি যদি 1 টাকা লভ্যাংশ ঘোষণা করি, তো তুমি বলছো শেয়ার হচ্ছে 1 লাখ, তো 1 লাখ শেয়ারকে 1 টাকা করে লভ্যাংশ দিলে 1 লাখ টাকা লভ্যাংশ হয়। তো 1 লাখ টাকা যেহেতু লভ্যাংশ হয়, তো এখানে একটা শর্ত দিয়েছে অন্তর্বর্তীটা সহ। তো অন্তর্বর্তী লভ্যাংশ তো আগে আসছে 40,০০০ টাকা দেওয়া, তাহলে 1 লাখ টাকা দিতে হইলে আর কত টাকা প্রস্তাবিত লভ্যাংশ দেওয়া লাগে? 60,000। ৬০,০০০ টাকা। এটার নাম হচ্ছে প্রস্তাবিত লভ্যাংশ ৬০,০০০ টাকা। তার মানে তুমি সংরক্ষিত আয় বিবরণীতে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ লাগবে 40,০০০ টাকা, আর প্রস্তাবিত লভ্যাংশ লাগবে তুমি ৬০,০০০ টাকা। বলো আমার কথা বুঝছো না বুঝোনি? জি স্যার। ভেরি গুড। স্যার প্রশ্নে কি উল্লেখ করে দিবে যে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ হতে মানে এত পার্সেন্ট প্রস্তাবিত লভ্যাংশ ধরো? এই তো এই যে উল্লেখ করে দিয়েছে না, অন্তর্বর্তী লভ্যাংশ সহ। থাকবে নর্মাল প্রশ্ন যেটা হয়, মানে হ্যাঁ, এরকম লেখা থাকবে? এটা লেখা থাকবে, থাকতেও পারে, থাকলে আমরা এইভাবে ধরবো, না থাকলে আমরা সরাসরি ধরবো, না থাকলে আমরা এটা সমন্বয় করবো না। মানে প্রশ্নে যেভাবে বলবে আমরা সেভাবেই কাজটা করব, ঠিক আছে? বুঝতে পেরেছো? এবার দেখো, লভ্যাংশ সমতাকরণ তহবিল ও সাধারণ সঞ্চিতি তহবিলে 10,000 টাকা স্থানান্তর করো। মানে দুইটা তহবিলে স্থানান্তর করতে বলা হয়েছে, লভ্যাংশ সমতাকরণ তহবিলে স্থানান্তর করতে বলা হয়েছে এবং সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর করতে বলা হয়েছে। আর এই স্থানান্তরগুলো আমরা লিখবো সংরক্ষিত আয় বিবরণীতে। আবার যে যে তহবিলে স্থানান্তর করলাম ওই সব তহবিলের সাথে গিয়ে আবার যোগ করব এই টাকাটা। তারপরে তারপরে লেখা আছে দেখো, দায় গ্রাহকের কমিশন। দায় গ্রাহকের কমিশনের অর্ধাংশ অধিহার ও চলতি বছরের মুনাফা দ্বারা সমানভাবে অবলোকন করো। দেওয়া মিলে দেখো, দায় গ্রাহকের কমিশন আছে 10,000 টাকা, দেখতে পাচ্ছ? দায় গ্রাহকের কমিশন আছে 10,000 টাকা। বলছে এটার অর্ধাংশ, এটার অর্ধাংশ কত হয়? 5,000। 5,000। এই 5,000 কি বলা হয়েছে? সমান দুই ভাবে অবলোকন করতে বলা হয়েছে। দায় গ্রাহকের কমিশনের অর্ধাংশ অধিহার ও চলতি বছরের মুনাফা তারা সমানভাবে অবলোকন করো। মানে 5,000 কে অর্ধেক অর্ধেক, 2,500 2,500, 2,500 তুমি অধিহার থেকে মাইনাস করবা, আর 2,500 কে তুমি বিশদ আয় বিবরণীতে অবলোপন নামে লিখবা। অবলোপন হবে 2,500 আর অধিহার থেকে মাইনাস হবে 2,500। কথাটা ক্লিয়ার? বিজ্ঞাপন আরো 4 বছর দেখাইতে হবে, আরো 4 বছর দেখাইতে হবে। কথার অর্থ হচ্ছে এবছর তো আছেই, আরো 4 বছর। তাহলে বলো তো বিলম্বিত কয় বছর হবে মোমো? স্যার 5 5 5 মানে স্যার বছর হবে, মানে 5 দিয়ে ভাগ 4 দিয়ে গুণ হবে। বিজ্ঞাপনকে 5 দিয়ে ভাগ হবে 4 দিয়ে গুণ হবে। আরো 4 বছর বলতে 5 বছর বোঝায়। আরো 4 বছর বলতে বিজ্ঞাপনকে 5 বছর বোঝানো হয়, ঠিক আছে? তাহলে বিজ্ঞাপনকে 5 দিয়ে ভাগ 4 দিয়ে গুণ, তাহলে 4 বছরটা হবে বিলম্বিত আর 1 বছরটা হবে অবলোপন। ভেরি গুড। দাবিহীন লভ্যাংশ 2 বছরে অবলোপন করার সিদ্ধান্ত হয়। তাহলে 2 বছরে যদি অবলোপন করি
তাহলে অর্ধেক অর্ধেক, এবছর অবলম্বন করব অর্ধেক, তার পরের বছর অবলম্বন করব অর্ধেক। তাহলে দাবিহীন লভ্যাংশকে 2 দিয়ে ভাগ করে অর্ধেককে আমরা সংরক্ষিত আয় বিবরণীর মধ্যে লিখবো অবলম্বন নামে, দাবিহীন লভ্যাংশ অবলম্বন নামে, আর বাকি অর্ধেককে আমরা চলতি দায় পাশে লিখবো। এই ছিল সমন্বয়গুলো। তো তোমাদেরকে 3টা প্রশ্ন করতে বলা হয়েছে। ক নাম্বার, নিট আয় 5,96,000 টাকা ধরে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। খ নাম্বারে বলা হয়েছে বছর শেষে প্রতিষ্ঠানের সম্পদের পরিমাণ নির্ণয় করো। বছর শেষে প্রতিষ্ঠানের দায় ও মালিকানা সত্ত্ব নির্ণয় করো। মানে অনেক ইম্পর্টেন্ট 3টা প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। একটা সংরক্ষিত আয় বিবরণী, এটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তারপরে মোট সম্পদের পরিমাণ এবং মালিকানা সত্ত্ব ও দায়ের পরিমাণ, 3টা প্রশ্ন তোমাদের পারা উচিত। দেখো আমি একটা করে তোমাদের দেখাই, এটা একটু ভালো করে খেয়াল করবা। সংরক্ষিত আয় বিবরণী 17 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। এটা শুরু করতে হয় প্রথমে নিট আয় দিয়ে, নিট মুনাফা দিয়ে, নিট মুনাফা। স্যার, বলো। এই নেট মুনাফাটা কি চলতি বছরের নাকি গত বছরের? অবশ্যই চলতি বছরের, অবশ্যই চলতি বছরের। গত বছরের মুনাফা থাকলে রেওয়া মিলে দেওয়া থাকবে। দেখো রেওয়া মিলে কোথাও লেখা নাই সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত বা বিগত বছরের নিট মুনাফা, এটা রেওয়া মিলে লেখা নাই। যেহেতু রেওয়া মিলে লেখা নাই, সুতরাং এই কারবারটা এবারই শুরু হয়েছে, এটা এবারেরই মুনাফা। এই জন্য শুধু নিট মুনাফাটা দিয়েই কাজটা শুরু করতে হবে, নিট মুনাফা। দাবিহীন লভ্যাংশের অবলোপন, দেখো দাবিহীন লভ্যাংশ আছে 50,000 টাকা, অর্ধেক। আমরা দাবিহীন লভ্যাংশের অবলোপন করলাম অর্ধেক, 25,000 টাকা। এরপর আসছে আয়কর সঞ্চিতি বাদ আয়কর। এখানে আমরা আয়ের মধ্যে এই আয়কর সঞ্চিতি লিখে আয়করকে বাদ দিয়েছি। যদি আয়কর বড় হতো আর আয়কর সঞ্চিতি ছোট হইতো, তাহলে এই জিনিসটা তোমার নিচে চলে আসতো, এটা তোমার এই বাদের মধ্যে চলে আসতো। জিনিসটা আয়কর লিখতাম আগে, আয়কর সঞ্চিতি লিখতাম পরে। এখন তো লিখছি আয়ের মধ্যে। এটাই যদি আয়কর বড় হইতো আর আয়কর সঞ্চিতি ছোট হইতো, তাহলে আমরা এটা বিয়োগের মধ্যে লিখতাম, বাদের মধ্যে লিখতাম। আমার কথাটা কি বুঝতে পেরেছো মামু? জি স্যার। মানে এটা হচ্ছে মূলত জিনিসটা হচ্ছে যে যদি আয়কর বড় হয় তখন আমাদের খরচের পরিমাণটা কি হয়, বেশি হয়। খরচের পরিমাণ যখন বেশি হবে তখন আমরা এটাকে বাদের মধ্যে দেখাবো। আর আয়কর সঞ্চিতি যদি বড় হয় তখন আমরা আয়ের মধ্যে দেখাবো। এরপরে বাদ দিয়ে এখানে কি কি লিখবো আমরা, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, যেটা রেওয়া মিলে দেওয়া আছে। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ রেওয়া মিলে দেওয়া আছে 40,000 টাকা। ঘোষণাকৃত লভ্যাংশ, ঘোষণাকৃত লভ্যাংশের আরেক নাম বলছি আমি প্রস্তাবিত লভ্যাংশ, একই কথা। ঘোষণাকৃত লভ্যাংশ অথবা প্রস্তাবিত লভ্যাংশ। এরপরে লেখা ছিল লভ্যাংশ সমতাকরণ তহবিলে স্থানান্তর 10,000 টাকা, আবার সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর লেখা আছে 10,000 টাকা। এগুলা লেখার পরে যদি আমরা এটা বাদ দিয়ে দিই, তাহলে যে টাকাটা বের হয় তার নাম হচ্ছে সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত। এটার নাম হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী। এটা যদি পারো তাহলে তোমরা 4 নাম্বার পেয়ে যাবা। বলো এটা বুঝছো না বুঝো নেই? জান্নাত, বুঝছো কিছু? জি স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার ওই যে রেওয়া মিলে পেনশন তহবিল ওটা কি চলতি সম্পদ হবে? না না, পেনশন তহবিল হচ্ছে মালিকানা সত্ত্ব, এটা যাবে সঞ্চিত ও উদ্বৃত্তের কলামে, সঞ্চিতি ও উদ্বৃত্তের কলামে। ও আচ্ছা। ঠিক আছে। জি স্যার, বুঝছি। এবার দেখো সম্পদ, সম্পদ পাশে প্রথমে লিখবি স্থায়ী সম্পদ, লিখলাম কলকবজা, বাদ আগুনে বিনিষ্ট, বাদ অবচয় 59,500। এই অবচয়টা কেমনে বলেছি, 12 লাখ টাকার অবচয় 5% 1 বছরের, আর 20,000 টাকার অবচয় হলো 6 মাসের। এরপরে গবেষণা খরচ, তারপরে বিনিয়োগ
চলতি সম্পদে আছে মজুদ পণ্য, বীমা দাবি প্রাপ্য, বিনিয়োগের অনাদায়ী সুদ। অসমন্বিত ব্যয় আছে 3টা, ব্যবসায়ের গঠন খরচ, বিলম্বিত বিজ্ঞাপন, দায় গ্রাহকের কমিশন। এগুলা লিখে তারপরে আমাদের হয়ে গেল মোট সম্পদ। স্যার গবেষণা খরচ স্থায়ী সম্পদে কেন লিখলাম? গবেষণা খরচ এটা স্থায়ী সম্পত্তি। হ্যাঁ, গবেষণা খরচ হচ্ছে একবার গবেষণা করে একটা জিনিস আবিষ্কার করলে এখান থেকে অনেক দিন সুবিধা পাওয়া যায়, দীর্ঘদিন সুবিধা পাওয়া যায়। একটু আগে বলেছিলাম, তুমি একটু পরে আসছো, যে বর্তমান যে করোনা ভাইরাসের যে টিকা আবিষ্কার করেছে, যেসব ওষুধ কোম্পানি টিকাটা আবিষ্কার করেছে তারা অনেক গবেষণা করেছে, আর গবেষণা করতে কোটি কোটি টাকা খরচ করেছে। এখন এই গবেষণা থেকে তারা এই টিকা বিক্রি করবে, বছরের পর বছর মুনাফা করবে। তার মানে একবার গবেষণা করে যে খরচ করলো তা থেকে সুবিধা পাওয়া যাবে অনেক বছর, আর এই কারণেই এটাকে বলা হয় স্থায়ী সম্পদ। বুঝছো জান্নাত? জি স্যার, বুঝছি। ওকে, ফাইন। এরপরে দেখো সম্পদ পাশে আমরা কিভাবে লিখবো। দায় পাশে প্রথমে মালিকানা সত্ত্ব, শেয়ার মূলধন 10 টাকা করে, 1 লাখ শেয়ার 10 লাখ টাকা। এটা হলো একটা ধাপ। এরপরে লিখবো সঞ্চিতি ও উদ্বৃত্ত। সঞ্চিতি ও উদ্বৃত্ত লিখে শেয়ার অধিহার। শেয়ার অধিহার থেকে বলা ছিল দায় গ্রাহকের কমিশনের অর্ধাংশের আবার অর্ধেক 2500 টাকা অবলোপন করতে হবে। তো দায় গ্রাহকের কমিশন থেকে 2500 টাকা মাইনাস করে দিব। তারপরে লভ্যাংশ সমতাকরণ তহবিল। একটু খেয়াল করো, দেখো রেওয়া মিলে লভ্যাংশ সমতাকরণ তহবিল কয় টাকা আছে? 50,000 টাকা। কয় টাকা আছে? 50,000। দেখো এখানে আমি লিখছি লভ্যাংশ সমতাকরণ তহবিল 60,000 টাকা। এটা আমি এখানে যোগ করে দেখাইতে পারতাম, কিন্তু আমার একটা স্লাইডে ধরবে না বিধায় আমি তোমাদের যোগ করে দেখাই নাই। ওই যে সমন্বয় বলছিল যে লভ্যাংশ সমতাকরণ তহবিলে 10,000 টাকা স্থানান্তর করতে বলা হয়েছে, তাহলে আগে আছে 50,000 আর নতুন করে স্থানান্তর করলাম আরো 10,000, তাহলে মোট হয়ে গেল কত? 60,000। বুঝছো ব্যাপারটা কি? বুঝছো মামা? স্যার নতুনটা কি বললেন? মানে সমন্বয় বলছিল না যে লভ্যাংশ সমতাকরণ তহবিলে 10,000 টাকা স্থানান্তর করো, তো যদি 10,000 স্যার টাকা, ওটা একবারে যোগ করে লিখছেন? হ্যাঁ একবার যোগ করে লিখেছি। এটাই মানে একটা জায়গা কম দেখা আমি একবারে সরাসরি যোগ করে লিখেছি। তোমরা যোগ করে দেখা দিতে পারবা যে 50,000 স্যার বুঝছি। যোগ 10,000। আবার পেনশন তহবিলও সেম, সাধারণ সঞ্চিতিও সেম। পরে সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত, সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত, এই সবগুলো জিনিস শেয়ার অধিকার থেকে শুরু করে এই পর্যন্ত যেগুলো আছে এগুলাকে একসাথে বলা হয় সঞ্চিতি ও উদ্বৃত্ত। মানে এটি মালিকানা সত্ত্বের উপাদান, এগুলোকে বলা হয় মালিকানা সত্ত্ব। ঠিক আছে, ব্যাপারটা বুঝছো? পরে আসছে দায় সমূহ। দায়ের মধ্যে চলতি দায়, ব্যাংক জমা অতিরিক্ত, অগ্রিম প্রাপ্ত ভাড়া, দাবিহীন লভ্যাংশ, ঘোষণাকৃত লভ্যাংশ, বকেয়া বেতন, এইসব যোগ করলে হয়ে গেল মোট দায়। এখানে আমরা বের করেছিলাম মোট সম্পদ, এখানে আসছে মোট দায়। দেখো দুইটাই সমান হয়ে যাবে। তোমরা এই অঙ্কটা সবাই করবা, আমি তো অঙ্কটা করে দিলাম, তারপরে নিজেরা করার চেষ্টা করবা। সমন্বয় গুলা অনেক ভালো ভালো সমন্বয় আছে এখানে, পরীক্ষা আসার মতো। সুতরাং এগুলো মিলি অঙ্কটা করবা। যদি সংরক্ষিত আয় বিবরণী পারো তাহলে তোমার কোম্পানির চূড়ান্ত হিসাব মানে কোম্পানির আর্থিক বিবরণী অনেকটা পারা হয়ে যাবে। বুঝছো? বলো, কারো কোনো প্রশ্ন আছে? মোমো? না স্যার। স্যার আমাদের অ্যাসাইনমেন্টে তো মিল অ্যাসাইনমেন্ট আসছে, হ্যাঁ, অ্যাসাইনমেন্ট আগে তাহলে এটা চেষ্টা করো নিজেরা, পারো কিনা, না পারলে আমি করে দিব। ঠিক আছে? স্যার ওইটা কি শুধু রেওয়া মিল থেকে না? রেওয়া মিল অ্যাসাইনমেন্টটা? থেকে, হ্যাঁ রেওয়া মিল থেকে। কিন্তু দেখো সমন্বয় কত ঝামেলাওয়ালা দিয়েছে।
অনেক ঝামেলাওয়ালা আবার ঝামেলা ওই যে কার্যপত্রের মতো, বুঝছি। হ্যাঁ ভুল সমন্বয় সংশোধনী, মানে ভুল সংশোধনী করে করে আবেদন করতে হবে, বুঝছো জান্নাত? জি স্যার, বুঝছি। চেষ্টা করে, না পারলে আমি করে দিব, অসুবিধা নেই। আসবাবপত্র ক্রয়ে ডেবিট করা হলো। আসবাবপত্র স্যার যদি ক্রয় যদি স্যার 1 লক্ষ হয় তাহলে স্যার আসবাবপত্র কত টাকার হবে? এখন স্যার কিভাবে বুঝবো এটা? ক্রয় ডেবিট লিখবো নাকি স্যার আসবাবপত্র নামে নতুন এন্ট্রি করে লেওমি হ্যাঁ লিখবো? নতুন এন্ট্রি করবা, আসবাবপত্র ডেবিট, ক্রয় ক্রেডিট লিখবা, মানে ক্রয় থেকে মাইনাস হবে আর আসবাবপত্রের সাথে যোগ হবে, বুঝছো? তো ঠিক আছে, তোমরা সবাই চেষ্টা করো, চেষ্টা করে দেখো পারো কিনা, না পারলে তো আমি আছি ইনশাল্লাহ, আমি চেষ্টা করবো করে দেওয়ার জন্য। তো বলো কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার আমাকে একটু প্রশ্ন স্লাইডটা দেখাবেন, মানে এই যে প্রশ্ন করেছেন আপনার ওই রাওয়ামেল থেকে, ওইটা একটু। হ্যাঁ দেখো, স্যার রাওয়ামেলটা। ঠিক আছে। জি স্যার। হ্যাঁ তাহলে অঙ্কটা করে ফেলো সবাই। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার।